হ্যালো এভরিওয়ান, আজকে আমরা রাসায়নিক গণনা পড়ব। আজকের ক্লাস 10-এর টপিক রাসায়নিক গণনা। এই চ্যাপ্টারটা আমি যেইভাবে পড়াচ্ছি প্রত্যেকে যদি ঠিক সেইভাবে ক্লাসটা করতে পারো, আমার মনে হয় এই ক্লাসটা দুটো পার্টে আমি বিভক্ত করব। ফার্স্ট পার্ট এটা, পার্ট 1 দেখে তারপর পার্ট 2-তে যাবে। পার্ট 1 পার্ট 2 এই দুটো পার্ট দেখার পরে রাসায়নিক গণনা সংক্রান্ত যত রকম গাণিতিক সমস্যা আছে তোমরা পারবে। আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আমার পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছি, আমি যেইভাবে তোমাদেরকে বোঝাচ্ছি একদম গোড়া থেকে বোঝাচ্ছি যাতে তোমরা প্রত্যেকেই এই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারো। প্রথমেই আমরা এই চ্যাপ্টার সম্পর্কে কিছু প্রাথমিক ধারণা নেব। প্রাথমিক ধারণা বলতে প্রথমেই আমরা 1 নম্বর কথা কি, রাসায়নিক বিক্রিয়া কাকে বলে। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এর কনসেপ্টটা জানবো। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক গণনা চ্যাপ্টার স্যার আপনি রাসায়নিক বিক্রিয়া পড়াচ্ছেন, হ্যাঁ এর সঙ্গে রিলেটেড, এগুলো না বুঝলে তোমরা এগুলো বুঝতে পারবে না। তাই দুই একটা জিনিস আমি যা যা বলছি এই চ্যাপ্টারে, তাহলে সেগুলো যদি বুঝতে পারো তাহলে তোমরা এই সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলো করতে পারবে। প্রথমে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? দুই বা ততোধিক পদার্থ পরস্পরের সঙ্গে রাসায়নিকভাবে যুক্ত হয়ে যখন এক বা একাধিক নতুন পদার্থ উৎপন্ন করে তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। বুঝতে পারলাম কথাটা? তাহলে দুই বা ততোধিক পদার্থ, তোমরা দুই বা ততোধিক পদার্থ দেখেছো রাসায়নিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হতে, এবং যুক্ত হয়ে এক বা একাধিক পদার্থ নতুনভাবে তৈরি করছে, ভিন্ন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন করছে, তখন তাকে কি বলা হচ্ছে? আমরা বলতে পারছি কি, রাসায়নিক বিক্রিয়া। তাহলে রাসায়নিক বিক্রিয়া আমরা বুঝতে পারলাম। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে আমরা বুঝতে পারলাম। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বুঝতে পারলাম। এবার আমরা চলে আসি রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ কাকে বলে? দেখো, রাসায়নিক বিক্রিয়াকে চিত্র এবং সংকেতের সাহায্যে আমরা যদি সুন্দর করে একটা এক্সপ্রেশন দেখাই আর কি, চিহ্ন এবং সংকেতের সাহায্যে রাসায়নিক বিক্রিয়াকে প্রকাশ করা কি বলা হয়? রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক বিক্রিয়াকে আমরা যখন চিহ্ন ও সংকেতের সাহায্যে, ধরো এ আর বি পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সি প্লাস ডি উৎপন্ন হলো, তাহলে এই জিনিসটা যেটা আমরা চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করলাম, এটা আমাদের কাছে কি? একটি রাসায়নিক সমীকরণ। একটি রাসায়নিক সমীকরণ। তাহলে রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করার যে পদ্ধতি তাকেই বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ। এবার রাসায়নিক সমীকরণের ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস জানবো। যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক। কি বলে? বিক্রিয়ক। তাদেরকে বলে বিক্রিয়ক। এবং যারা রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় বিক্রিয়াজাত পদার্থ। তাদেরকে বলে বিক্রিয়াজাত। জাত মানে জন্মগ্রহণ করা, বিক্রিয়ার ফলে উৎপন্ন হয়েছে তাই বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়াজাত পদার্থ আমরা বলতে পারি, বিক্রিয়াজাত পদার্থ। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বুঝতে পারলাম, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ কাকে বলে আমরা বুঝতে পারলাম। এরপরে আমাদের কাছে চলে আসে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়া ক প্রকারের হয়? 3 নম্বর। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। দেখো, আমি বারবার করে বলেছি, আমি একদম গভীরভাবে বোঝাচ্ছি যেখানে তোমরা এগুলো সম্পর্কে কোনো ডাউট থাকবে না। তাই আমি কিন্তু একটু এক্সট্রা এই চ্যাপ্টার থেকে এক্সট্রা কিছু জিনিস আমি বোঝাচ্ছি যেটা দরকার এই চ্যাপ্টারে, আমার মনে হয় বোঝাটা জরুরি তোমাদের। তাহলে রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? রাসায়নিক বিক্রিয়া তো বুঝলাম। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ কয় প্রকারের আমরা সেটা জানবো। 1 নম্বর রাসায়নিক বিক্রিয়ার 1 নম্বর ভাগ, সেটা হচ্ছে আমরা যদি দেখি রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। 1 নম্বর সংযোগ বিক্রিয়া। আমরা যদি দেখি একটি সমীকরণ যেখানে ধরো a প্লাস b পরস্পর যুক্ত হয়ে ab গঠন করছে, দেখতে পাচ্ছ এখানে একটা বিক্রিয়ক ছিল, এখানে একটা বিক্রিয়ক ছিল, পরস্পর যুক্ত হয়ে ab গঠন করলো। তাহলে এই যে বিক্রিয়াটি যেখানে দুই বা ততোধিক পদার্থ যুক্ত হয়ে একটা নতুন পদার্থ গঠন হয়েছে, এই ধরনের বিক্রিয়াকে আমরা কি বলবো? সংযোগ বিক্রিয়া। একে আমরা কি বলবো? সংযোগ বিক্রিয়া। এবার 2 নম্বর হচ্ছে আমাদের কাছে যেটা কিনা বিয়োজন বিক্রিয়া। কি বললাম? বিয়োজন বিক্রিয়া। এবার বিয়োজন বিক্রিয়া কিরকম? আমরা ধরলাম যে AB হচ্ছে একটি পদার্থ যেটা রাসায়নিক বিক্রিয়ার ফলে ভেঙে গেল এবং A প্লাস B গঠন করলো। তাহলে এখানটাতে দেখতে পেলাম বিক্রিয়ক ছিল আমাদের কাছে একটা পদার্থ যেটা হচ্ছে AB, যেটা ভেঙে গিয়ে তৈরি হলো A প্লাস B। তাহলে এখানটাতে একটি পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন হয়েছে। তাই এই ধরনের রাসায়নিক বিক্রিয়াকে আমরা কি বলবো? বিয়োজন বিক্রিয়া। আমরা বলবো বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর হচ্ছে আমরা 3 নম্বর যে বিক্রিয়া সেটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ব্যাপারটা কি? ধরো আমরা বললাম AB প্লাস C, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে A প্লাস BC। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা দুখানা বিক্রিয়ক নিয়েছি AB প্লাস C, এখান থেকে B বেরিয়ে গিয়ে C এর সঙ্গে যুক্ত হয়ে গেল। এখান থেকে একটা রাশি থেকে একটি মৌল বেরিয়ে গিয়ে আরেকটা যে যৌগ তার সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে।
হয়ে বিক্রিয়াজাত পদার্থ গঠন করেছে। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ধরনের বিক্রিয়াকে কি বলা হবে? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, যেখানে একটা পদার্থ শুধু বেরিয়ে গিয়ে আরেকটা পদার্থের সঙ্গে যুক্ত হবে, কিন্তু যে দ্বিতীয় পদার্থটা ছিল তার থেকে কোনো রকম পদার্থ বেরিয়ে আরেকটার সঙ্গে যুক্ত হবে না। এবার 4 নম্বর কি? 4 নম্বর আমাদের কাছে বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া কাকে বলে? যেখানে ধরো আমরা এরকম দুটো পদার্থ নিলাম, AB প্লাস CD, এই দুটো পদার্থ পরস্পর বিক্রিয়া করলো, করার ফলে তৈরি করলো AC প্লাস BD। তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো A এর সঙ্গে B ছিল, সে B টা চলে গেল এই যে D এর সঙ্গে, আর C ছিল D এর সঙ্গে, সে চলে আসলো AC এর সঙ্গে, মানে A এর সঙ্গে। তাহলে এখানে দেখতে পেলাম A এখান থেকে একটা পদার্থ এখানে চলে গেছে, এখান থেকে একটা পদার্থ এখানে চলে গেছে রাসায়নিক বিক্রিয়ার ফলে। এই ধরনের বিক্রিয়াকে কি বলবো আমরা? এই ধরনের বিক্রিয়াকে বলবো বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া। তাহলে 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। এটা হচ্ছে সংযোগ বিক্রিয়া, এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া, এটা হচ্ছে কি? বিনিময় বিক্রিয়া। তাহলে এই 4 ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সমতা বিধান করা। অনেকেই হয়তো জানো সমতা বিধান কি করে করতে হয়, হ্যাঁ, ব্যালেন্স কি করে করতে হয়, কিন্তু এখানে আরেকবার একটু আমি মনে করিয়ে দিচ্ছি, প্রত্যেকটা জিনিসকে আমি রিক্যাপ করে দিচ্ছি এই চ্যাপ্টারটা করার আগে। তাহলে এখানটাতে সমতা বিধান, ধরো আমরা যদি কোনো বিক্রিয়া দেখি যেখানে দেখছি যে যে দুটো পদার্থ পরস্পর বিক্রিয়া করছে তারা বিক্রিয়ক, আর যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে আমরা ব্যালেন্সে আর কিছুই করব না, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলোর মধ্যে যে পরমাণুর সংখ্যা সেটাকে যেন সেম থাকে সেটা আমরা দেখি। দেখো আমরা এখানটায় কিভাবে ব্যালেন্সটা নির্ণয় করব, দেখো আমরা যদি দেখি ব্যালেন্স করার সময়, তাহলে ব্যালেন্সে যদি দেখি নিচে কিছু লেখা রয়েছে সেটা হচ্ছে পরমাণু, আর যদি পাশে লেখা থাকে সেটা হচ্ছে অণু। আমরা এই যে অণুকে চেঞ্জ করতে পারবো, বলতে যুক্ত করতে পারবো, কিন্তু পরমাণুকে কোনো চেঞ্জেস কিছু করতে পারবো না। ধরো এখানে A এর এখানে 2 লেখা আছে, ঠিক আছে, আমি এই 2 কে মুছতে পারবো না, বা এখানেও কোনো 2 লিখতে পারবো না, মানে এ পাশেও কোনো 2 এরকম লিখতে পারবো না। আমি একটা কাজ করতে পারি, এর পাশে কিছু একটা লিখতে পারি, যেমন ভাবো এখানে 3 আছে, এখানে 2 আছে, গুণ করে দেবো, 3 দুগুণে 6, আমি এখানেই 6 বসিয়ে দিলাম। আমি এই পাশে লেখাটাকে কি বললাম? অণুর সংখ্যা লিখে, আর অণুর সংখ্যাটাকে আমি চেঞ্জ করতে পারবো, কিন্তু পরমাণুর সংখ্যাকে ব্যালেন্স করার সময় চেঞ্জ করা যায় না। তাহলে আমরা এইভাবে কিন্তু ব্যালেন্স গুলো করতে পারি। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো আমি বললাম N2 প্লাস H2, এখান থেকে আমি যদি ব্যালেন্স করি তাহলে তৈরি হলো NH3। এবার তোমাদেরকে ব্যালেন্স করার সময় আমি প্রথমেই বলবো যে প্রথমে এখানে দেখো ক ধরনের মৌল রয়েছে। তোমরা বলবে স্যার এখানে 2 ধরনের মৌল রয়েছে। হ্যাঁ, এখানে 2 ধরনের মৌল, একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হাইড্রোজেন, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করেছে? যেটা NH3 তৈরি করেছে, তাই তো? NH3 তৈরি করেছে। এবার আমরা যদি দেখি এখানটায় নাইট্রোজেন কটা রয়েছে? নাইট্রোজেনের পরমাণু কটা রয়েছে এখানটায়? 2টো। এখানে হাইড্রোজেনের পরমাণু কটা রয়েছে? 2টো। কিন্তু এখানে নাইট্রোজেন কটা আছে? নাইট্রোজেন কটা আছে? একটা। তাহলে আমি যদি এখানে 2 বসাই তাহলে হয়ে যাওয়ার কথা, তাই তো? নাইট্রোজেন দুটো হয়ে যাবে। কিন্তু হাইড্রোজেন এখানে কটা আছে? দুটো। এখানে কটা আছে? এখানে 3টে। পাশে যেটা লেখা রয়েছে নিচে সেটা 3টে পরমাণু, 3টে পরমাণু রয়েছে। তাহলে 3 যদি থাকে এখানে 2 লিখে দিই তাহলে তো 6 হয়ে যাবে। তাহলে সমস্যা একটা সমস্যা সমাধান করবে, দেখবে আরেকটা সমস্যা চলে এসেছে, সেটা সমাধান করে দেবে, কমপ্লিট হয়ে যাবে। তুমি নাইট্রোজেন কটা ছিল এখানে বললে? 2টো। তার কারণে এখানে কি বসিয়েছিলে তুমি? 2 বসিয়েছিলে, তাই তো? কিন্তু নাইট্রোজেনের সংখ্যা ঠিক হওয়ার সঙ্গে সঙ্গে আরেকটা প্রবলেম চলে আসলো, সেটা হচ্ছে হাইড্রোজেন 3টে আর 2টো, 3 দুগুণে 6 হয়ে গেল। কিন্তু এখানে 2টো ছিল, তাহলে তুমি এখানটাতে 3 বসিয়ে দাও, তাহলে 3 দুগুণে 6। তাহলে একটা সমস্যা সমাধান করবে, তোমাকে আরেকটা সমস্যা আসছে সেটা সমাধান করে দেবে, মানে ব্যালেন্সটা কমপ্লিট হয়ে যাবে। মানে দেখো এটাকে বলে বিক্রিয়ক আর এটা বলে বিক্রিয়াজাত পদার্থ। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে অণুর সংখ্যা মানে পরমাণুর সংখ্যা সেটা কিন্তু আমরা সেম রেখেছি। দেখো এইভাবে সমতা বিধান করতে হয়, আশা করি তোমাদের মনে আছে। তাহলে সমতা বিধান করার সময় কি কি মাথায় রাখবে আমি বললাম। 1 নম্বর কথা, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে চিহ্নগুলো, যে চিহ্ন বা নামগুলো, সেগুলো তুমি ভালো করে মনে রাখবে। যে N মানে নাইট্রোজেন, এখানে যদি আমি বলি ক ধরনের মৌল আছে,
মৌলদেরকে তুমি মানে ব্যালেন্সের সাহায্যে তাদের পরমাণু সংখ্যাকে সমান করবে। তাহলে এখানটায় তোমাকে আগে চিনতে হবে যে N মানে হচ্ছে একটা মানে আলাদা করে মৌল, আর H মানে একটা আলাদা করে মৌল। আবার NH3 লেখা রয়েছে, তুমি বলবে এটা একটা মৌল না, এটা তো যৌগ। এখানের মধ্যে NO আছে, HO আছে, আমার দরকার নেই। এখানে পুরোটার মধ্যে তাহলে কত ধরনের মৌল আমি পেলাম? দু ধরনের। সেটা কি? একটা হচ্ছে N আর একটা H, মানে নাইট্রোজেন আর হাইড্রোজেন। তাহলে এই যে এই দুটো মৌল, এই দুটো মৌলের আমাকে ব্যালেন্স মানে সমতা বিধান করলেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখানটায় নাইট্রোজেনকে কমপ্লিট করলাম দুটো দুটো করে। এখানটাতে যখন দেখতে পেলাম নাইট্রোজেন ঠিক হওয়ার পরে হাইড্রোজেনের প্রবলেম আসলো, তখন হাইড্রোজেনকে আমি এখানটা 3 গুণে 6 করে দিলাম, তাহলে কমপ্লিট হয়ে গেল। তাহলে এইভাবে সমতা বিধান করতে হয়। সমতা বিধানের বেলায় মনে রাখতে হবে বারবার করে যে কতগুলো মৌলের নাম, আমরা যে পরিচিত মৌলগুলো তাদের নাম জানতে লাগবে, এবং তাদের যে পরমাণুর সংখ্যা নয়, অণুর সংখ্যাকে আমরা চেঞ্জ করতে পারবো, পরমাণুর সংখ্যাকে চেঞ্জ করতে পারবো না। এইভাবে কয়েকটা ব্যালেন্সকে তোমরা নিজেরাই বাড়িতে প্র্যাকটিস করে নেবে। আমি তোমাদেরকে এরপরের যেটা হচ্ছে ভরের নিত্যতা সূত্র। দেখো ভরের নিত্যতা সূত্র অনুযায়ী কি বলছে, দেখো বিক্রিয়ক যে পদার্থ রয়েছে, বিক্রিয়ক যে পদার্থ, ভরের নিত্যতা সূত্র। তার নেক্সট টপিক যেটা আমাদের ভরের নিত্যতা সূত্র। দেখো যখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু পদার্থ পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ তৈরি করছে, তাহলে এর যে ভর, মানে এই যে নাইট্রোজেনের টোটাল পারমাণবিক ভর, হাইড্রোজেনের টোটাল পারমাণবিক ভর, আর এখানটার যে এর টোটাল পারমাণবিক ভর, এগুলো কিন্তু সব সমান হয়। মানে আমরা যদি দেখি বিক্রিয়কের মোট ভর আর বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ তার মোট ভর, দুটো কিন্তু সমান হয়, দুটো সমান হয়। তাহলে এটাই কিন্তু ভরের মানে নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণের নিত্যতা সূত্র, যাই বলো তোমরা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ভরের নিত্যতা সূত্র বলতে কি বোঝায়। এরপরে টপিক আমরা এখানে বুঝবো হচ্ছে পারমাণবিক ভর আর একটা হচ্ছে আণবিক ভর। পারমাণবিক ভর আর আণবিক ভর, এটা 4 নম্বর টপিক, 5 নম্বর টপিক, এটা 6 নম্বর টপিক। পারমাণবিক ভর বা আণবিক ভর। দেখো একটা পরমাণুর, একটা যে কোনো মৌলের পরমাণু, তার একটা ভর রয়েছে, সে একটা নির্দিষ্ট মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, তাই তো? এর একটা নির্দিষ্ট ভর রয়েছে, আর এর যে ভর, এই ভরটা কার্বনের যে একটি পরমাণু, কার্বনের C12 যে একটি পরমাণু, C12 একটি পরমাণুর যে একটি C12 পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী। মানে একটা মৌলের আমি পরমাণু নিলাম, একটা মৌলের আমি পরমাণু নিলাম, এই পরমাণুটি একটি C12 মানে কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটাকে ওই মৌলের বলে পারমাণবিক ভর বলে। কি বলে? পারমাণবিক ভর বলে। তাহলে আমি আবারও বলছি, কোনো একটি মৌলের পরমাণু একটি কার্বন C12 আর কি, কার্বন যে মৌলের যে একটি পরমাণু রয়েছে তার ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ভর। হয়ে গেল। আবার আমি যদি আণবিক ভরের সংজ্ঞা জিজ্ঞেস করি, তাহলে একটি পরমাণু নিয়েছিলাম আগের ক্ষেত্রে, এখানে একটি অণু নেব। তাহলে দেখো পরমাণুর ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারি যে কোনো মৌলের একটি অণু যদি নিই, একটি অণুর ভর, সেটার ভরটা তো একটা নির্দিষ্ট আণবিক ভর তো থাকবে, মানে কিছু ভর তো থাকবে তার। একটি অণুর যে ভর, সেই ভরটি একটি কার্বনের যে পরমাণু রয়েছে C12, তার ভরের 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী, তাকে আমরা বলবো কি? তাকে বলবো ওই মৌলটি, যার একটা অণুকে আমরা নিয়েছি, সেই মৌলটির আণবিক ভর। কি বলবো? তার আণবিক ভর। আমি তোমাদেরকে যে মৌলের ধারণা চ্যাপ্টারটা পড়িয়েছি, তোমরা দেখে নেবে, চ্যানেলে রয়েছে। সেখানে কিন্তু আমি বলেছি বারবার করে যে পারমাণবিক ভর পড়লেই কিন্তু আণবিক ভর পড়া যাচ্ছে, ঠিক আছে? তাই পারমাণবিক ভরগুলো তোমরা মুখস্থ করে নেবে, যে হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, এরকম মনে রেখে দেবে। তো আমরা এরপরের টপিকে চলে যাচ্ছি। তোমরা কিন্তু বই থেকে যে আমাদের পরিচিত বিভিন্ন মৌলগুলোর পারমাণবিক ভরগুলো মুখস্থ করে নেবে। কি করবে? পারমাণবিক ভরগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু সমস্যার সমাধান। এবার আমি চ্যাপ্টারের মধ্যে ঢুকছি, যেখানে আমি বারবার করে বলছি, আমি যা বলছি এখানটাতে তোমরা আশা করি বইতেও পাবে না, এবং এখানে বন্ধুদের কাছে শুনলে পরে বুঝতে পারবে যে ওদের ক্লাসে এই জিনিসগুলো করানো হয়েছে কিনা। আমি বারবার করে বলছি, এগুলো ঠিক করে বোঝো, তাহলে দেখবে যে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার বলতে পারো আমি রাসায়নিক যে গণনা চ্যাপ্টারটাতে ঢুকলাম।
এবার কিন্তু যা বলবো সেটা কিন্তু এই চ্যাপ্টার রিলেটেড, তাই ভালো করে বারবার করে বোঝো। দেখো এখানে আমরা এর পরের টপিক ধরো 8 নম্বরই মনে হয় আমরা করব, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস স্যার এই ব্যাপারটা কি? তোমরা জানো যে কোনো একটা পরমাণু যদি আমরা নিই, কোনো একটা পরমাণু যদি নিই, তাহলে তার মাঝখানে এরকম মাঝখানে নিউক্লিয়াস থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে এরকম বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। তাহলে একটা পরমাণুর কটা অংশ? দুটো অংশ। স্যার একটা পরমাণুর কটা অংশ? দুটো অংশ। কি কি? একটা হচ্ছে নিউক্লিয়াস আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরের ইলেকট্রন মহল। তাহলে নিউক্লিয়াসের মধ্যে কে থাকে? নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে প্রোটন আর নিউট্রনগুলো একসঙ্গে জমাট বেঁধে অবস্থায় থাকে। এদের মধ্যে একটা বল কাজ করে, তার কারণেই একসঙ্গে জমাটবদ্ধ অবস্থায় থাকে, সেটা হচ্ছে নিউক্লিয় বল। এই নিউক্লিয় বলের কারণে বিজ্ঞানী হাইজেনবার্গ বলেছিলেন, মানে এই তত্ত্বটা প্রথম দিয়েছিলেন, যে এখানে প্রোটনগুলো নিউট্রনগুলো প্রোটন। স্যার এরকম চেঞ্জেস কি করে হয়ে যাচ্ছে? একটা মেসন নামে কণা, মানে পরস্পর আদান প্রদানের ফলে মেসন কণা এর থেকে এতে ঢুকে গেল, তখনই চেঞ্জেস হয়ে যায়, মানে প্রোটন নিউট্রন হয়ে যাচ্ছে, নিউট্রন প্রোটন হয়ে যাচ্ছে, যার কারণে এদের মধ্যে একটা বিকর্ষণের বদলে একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে, যার কারণে এখানে এরা জমাটবদ্ধ অবস্থায় থাকে। তাহলে এটা হলো আমাদের নিউক্লিয়াস। এবার নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রন মহল রয়েছে, সেই ইলেকট্রন মহলের মধ্যে ইলেকট্রনগুলো এরকম ভাবে চারপাশে ঘুরতে থাকে, এর চারপাশে এরকম ভাবে ঘুরতে থাকে। বুঝতে পারলে? তাহলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনের যে ইলেকট্রনগুলো রয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে। ঠিক আছে? এবার ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, তাহলে ইলেকট্রন বিন্যাস তোমরা জানো যে 2n² যে ফর্মুলা সেই অনুযায়ী হয়, তাই তো? তাহলে 2n² ফর্মুলা অনুযায়ী আমরা জানি পরপর যে মানে ইয়েগুলো কক্ষপথগুলো, তার নাম কি? প্রথম কক্ষপথের নাম কি? কে, তারপরের কক্ষপথের নাম কি? এল, তারপরের কক্ষপথের নাম কি? এম, তারপরের কক্ষপথের নাম কি? এন, তাই না? তারপরের কক্ষপথের নাম এন, এরকম ভাবে পরপর চলতে থাকে। তাহলে কে কক্ষে যদি আমি দেখি, তাহলে 2 × 1² তার মানে 2 একে দুটো থাকবে। এল কক্ষে কটা থাকবে? 2 × 2², তার মানে 2 × 4 4 × 8টি। আর এম কক্ষে কটা থাকবে? 2 × 3² 3 × 9 9 × 18। তারপরে এন কক্ষে 2 × 4² 4 4 16 16 2 32। এইটা তুমি সাধারণত নিয়ম অনুযায়ী দেখা যায়, কিন্তু মানে বাস্তব আর মানে ইয়ের মধ্যে তো অনেক তফাৎ আছে। বাস্তবে দেখা যায়, বাস্তবে আমরা কি দেখতে পাই? এইভাবে কিন্তু হয় না। মানে বেশিরভাগ ক্ষেত্রে পরমাণুগুলো মানে দেখা যায় যে কোনো একটা কক্ষপথে 8টা ইলেকট্রন ভর্তি হয়ে যাওয়ার পর থেকেই না তখন তাদের মধ্যে অন্য একটা কক্ষপথে ইলেকট্রন ঢোকা শুরু করে দেয়। তাই সাধারণত এটা দেখা যায় যে ইলেকট্রন বিন্যাস কিভাবে হয়? প্রথমে দুটো থাকে, তারপরে 8টা, তারপরে 8টা, তারপরে 18টা, তারপরে 18টা, তারপরে 32টা। এই রকম ভাবে ইলেকট্রন বিন্যাস কিন্তু দেখা যায়, মানে সূত্র অনুযায়ী এরকম হওয়ার কথা, কিন্তু দেখা যায় কিরকম ভাবে 2 8 8 তারপরে 18 18 32, এইভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাস সাধারণত মানে হয়ে থাকে। বুঝতে পেরেছো? এবার আমরা শিখবো যোজ্যতা ইলেকট্রন কাকে বলে। যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? যোজ্যতা ইলেকট্রন কাকে বলে? বুঝছে? দেখো এই যে লাস্ট কক্ষের যে ইলেকট্রনগুলো রয়েছে, লাস্ট কক্ষে যে ইলেকট্রনগুলো থাকে, সেই ইলেকট্রনগুলোর উপরে এর যে নিউক্লিয়াস রয়েছে এর আকর্ষণ না তেমন বেশি থাকে না। আসলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেন বন্ধন করে ঘুরছে, তার কারণ হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে মানে বন্ধন করে ঘোরার একটাই কারণ, এখান থেকে তোমার এর যে আকর্ষণ বল সেটা কিন্তু তেমন থাকে না এর উপরে। তার কারণে কিন্তু এটা এরকম দেখা যায় যে এর যে লাস্ট কক্ষটা রয়েছে, এর লাস্ট কক্ষ থেকে আকর্ষণ বলটাকে কাটিয়ে এ চলে যেতে পারে, কিন্তু এগুলো কাটিয়ে যেতে পারে না। তার কারণ হচ্ছে এখানটায় যে ইলেকট্রনগুলো রয়েছে তার উপরে আকর্ষণ বলটা বেশি থাকে, আর এর যে লাস্ট কক্ষ রয়েছে তার উপরে বেশি আকর্ষণ বল না থাকার কারণে
কোনো পদার্থের সঙ্গে সে ঘর্ষণ হোক বা কোনো পদার্থের সংস্পর্শে আসলে হোক, যে কোনো কারণেই হোক, এই লাস্ট কক্ষের ইলেকট্রনগুলো বেরিয়ে যায় কিংবা এখানে ইলেকট্রন ঢুকে যায়। এইটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার মূল ফান্ডা। তাহলে রাসায়নিক বিক্রিয়াতে আমরা যদি একটা জিনিস জানতে পারি যে যোজ্যতা, ইলেকট্রন ব্যাপারটা কি আর যোজ্যতা কি, তাহলেই অর্ধেক কাজ আমাদের কমপ্লিট। ব্যাপারটা কি দেখো, আমরা যদি দেখি যে এই যে লাস্ট কক্ষে দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5টা, এই 5টি ইলেকট্রন যখন তখন বেরিয়ে যেতে পারে, যখন তখন ঢুকতে পারে। তাহলে এই 5টা ইলেকট্রনকে এই যে পরমাণু বলা হয় যোজ্যতা ইলেকট্রন, কারণ এরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই যোজ্যতা ইলেকট্রনের রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আর এর যে সংখ্যাটা, এই সংখ্যাটাকেই বলা হয় কোনো মৌলের যোজ্যতা, কোনো মৌলের যোজ্যতা। এবার আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি একটা একটা করে উদাহরণ দিয়ে। ধরো আমি বললাম সোডিয়াম। তোমরা এর আগে একটা কাজ করবে যে তোমাদের যে পর্যায় সারণী পড়ানো হয়েছে, সেই পর্যায় সারণীতে 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে, সেই 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে ভালো করে মুখস্থ করে নেবে, কারণ এগুলো কিন্তু এখানে কাজে আসবে। তোমাদের আমি শর্টকাট ট্রিক্সও বলে দিয়েছি কিভাবে করতে হবে। সেই ট্রিক্স অনুযায়ী তোমাদের বেশিই বলে দিয়েছি, আমি 30-40টার বেশি বলে দিয়েছি যে এইভাবে মনে রাখবে। তোমরা মিনিমাম 20টা কিন্তু পরপর মনে রাখবে, যে 1 নম্বরে কি আছে হাইড্রোজেন, 2 নম্বরে কি আছে হিলিয়াম, 3 নম্বরে কি আছে লিথিয়াম। এরকম কিন্তু পরপর তোমাকে বলতে হবে, কারণ সেই অনুযায়ী কিন্তু তার ইলেকট্রন বিন্যাস হবে। ঠিক আছে, এন এর ক্ষেত্রে, সোডিয়ামের ক্ষেত্রে 11। সোডিয়ামের কি পেলাম আমরা 11। তো সোডিয়ামের 11 কি, এটা পারমাণবিক সংখ্যা। এটা কি তার পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা বা যতগুলো হয় ততগুলোই তার ইলেকট্রন হয়। পারমাণবিক সংখ্যা যা হয় তার ইলেকট্রন সংখ্যা তত হয়। তাহলে তার ইলেকট্রন সংখ্যা কত 11। তাহলে সূত্র অনুযায়ী যদি আমি একে মানে ভাগ করি, তাহলে ফার্স্টে দুটো হয়, সূত্র অনুযায়ী দুটো হয়, তাই না? দুটো হয়। তারপরে কটা হয় 8টা। 8 2 এ কত হচ্ছে আমাদের কাছে 10টা। তাহলে আর একটা পড়ে থাকে না, 11টা হতে গেলে তার একটা পড়ে থাকবে। মানে 3 নম্বর কক্ষে তো আপনি বলেন যে 18টা হবে, আর 18টা নেই তো এখানে, যতগুলো পড়ে থাকবে 3 নম্বরে সেটুকুই থাকবে। ঠিক আছে, তাহলে প্রথম কক্ষে কটা, দুটো। তারপরের কক্ষে কটা, 8টা। তারপরের কক্ষে যেহেতু টোটাল 11টা ইলেকট্রন, তাই একটা পড়ে থাকবে। এই যে এই একটাকে বলা হয় এর যোজ্যতা। কি বলা হয়? এর যোজ্যতা। এই একটা ইলেকট্রনকে কি বলা হবে? এর যোজ্যতা। তাহলে n এর যদি আমি যোজ্যতা বলি, তাহলে কি লিখবো আমরা? 1, যোজ্যতা 1। এটাকে মাথায় রেখে যোজ্যতা 1। ঠিক আছে, বুঝতে পেরেছি সবাই? এবার হচ্ছে আমরা বললাম ম্যাগনেসিয়ামের যোজ্যতা আমরা যদি বের করি, এর ইলেকট্রন বিন্যাস করতে হবে। এর পারমাণবিক সংখ্যা 12। তাহলে এর পারমাণবিক সংখ্যা 12 হলে পরমাণু যে ইলেকট্রন সংখ্যা মানে প্রোটন সংখ্যা সেটা 12। তার কারণে তার ইলেকট্রন সংখ্যা কত 12, তাই তো? এবার এর যদি তুমি ইলেকট্রন বিন্যাস বের করো, তাহলে প্রথমে 2 হয়, তারপরে 8 2 10 আর 2 12। তাহলে এটা কি এর যোজ্যতা। এর কি এর যোজ্যতা। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন বিন্যাস করার সময় লাস্টে যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটা কি? ওর যোজ্যতা, ওই মৌলের যোজ্যতা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আমি যদি আরেকটা উদাহরণ দিই, ধরো n। ঠিক আছে, n আমি বললাম 7। তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত? 7। এটা যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখাই, তাহলে 2 হবে। 2 যদি বাদ দিয়ে দাও, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে আমাদের কাছে? 5। তারপরের ঘরটাতে কত হওয়ার কথা? 8 হওয়ার কথা, কিন্তু 8 হওয়ার কথা কিন্তু নেই বলে আমরা কত লিখবো? 5। তাই তো? 5। ভালো করে বোঝো কিন্তু এই জায়গাটা কিন্তু গন্ডগোল হবে। তাহলে প্রথমে আমরা 2 দিলাম প্রথম কক্ষপথে, তারপরের কক্ষপথে 8টা হওয়ার কথা। এই যে 8টা হওয়ার কথা, 2 8 হিসাব মতো এইটা দেখবে, এটা 2 8 8 18 18 32। তাহলে 2 এর পরে কত হওয়ার কথা? 8 হয়েছে? কেন হয়নি? কারণ 2 দিয়ে দিয়েছি। তারপরে 7টা থেকে 2 বাদ দিলে পরে 5টা পড়ে থাকে। তাহলে লাস্ট কক্ষে কটা রয়েছে? 5টা। তাহলে এই 5টাই কি হওয়ার কথা? যোজ্যতা। কিন্তু এটা যোজ্যতা নয়। স্যার আপনি একটু বললেন লাস্ট কক্ষে যেটা থাকবে সেটাই যোজ্যতা। হ্যাঁ আমি বলেছি, কিন্তু আমি আবার বলছি যে না। কেন? কারণ লাস্ট কক্ষে যে ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রনগুলো যদি 4 এর কম হয়, তাহলে সেটাই যোজ্যতা। আর যদি 4 এর থেকে বেশি হয়ে যায়, তাহলে 8 এর থেকে বাদ দিয়ে যেটা হবে সেটাই তার যোজ্যতা। তাহলে এখানে এটা 4 এর থেকে বেশি না, 5 4 এর থেকে বেশি না, 4 হলেও হবে না। ঠিক আছে, 4 এর থেকে কম হতে থাকবে। দেখো এখানে 2 ছিল, 1 ছিল, এগুলো ডাইরেক্ট কি বলে দিয়েছিলাম? যোজ্যতা। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 5, এটা 4 এর বেশি তো। তাহলে 4 এর বেশি থাকলে পরে আমরা কি করব? 8 থেকে বিয়োগ করব। 8 বিয়োগ 5 সমান 3। তাহলে এই যে এর যে যোজ্যতা সেটা কত? 3। আর এর mg যোজ্যতা কত? 2। আর এটাতে 2 পেয়েছিলাম। একই রকম ভাবে আরেকটা উদাহরণ দেখি তো আমরা।
আরেকটা আমরা লিখলাম অক্সিজেন, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখাই। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, তাহলে এক্ষেত্রে আমরা যদি এর ইলেকট্রন সংখ্যা মানে দেখতে যাই তাহলে 8 হবে। ইলেকট্রন বিন্যাস যদি করো তাহলে প্রথমে কত হবে 2, 2 বাদ দিলে কত হয় 6। দেখো 4 এর বেশি, 4 এর বেশি হলে কি করতে হয় 8 এর থেকে বাদ দিতে হয়, 8 বিয়োগ 6 সমান 2। তাহলে এই 2 হচ্ছে এর যোজ্যতা। বলো বুঝতে পেরেছি, বলো বুঝতে পেরেছি? কমপ্লিট। তাহলে আমরা যোজ্যতা বের করার দুটো পদ্ধতি শিখলাম। এক হচ্ছে যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে যদি আমরা দেখি লাস্টে যে সংখ্যাটা এসছে সেটা 4 এর থেকে ছোট, তাহলে সেটা অবশ্যই ওই মৌলেরই যোজ্যতা। আর যদি দেখা যায় যে সেটা 4 এর থেকে বড়, তাহলে 8 এর থেকে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু ওর যোজ্যতা। ঠিক আছে, ক্লিয়ার কথা? আচ্ছা, এর পরের টপিক হচ্ছে সংকেত গঠন। সংকেত গঠন, সংকেত গঠন। তাহলে সংকেত গঠন যদি করতে হয় আমরা মনে রাখবো যে সংকেত গঠন যদি করতে হয় তাহলে আমরা জানতে হবে যে কি করে ইলেকট্রন বিন্যাস করতে হয়। তাহলে ইলেকট্রন বিন্যাস আমরা জানতে পারলাম, তার সঙ্গে যোজ্যতা ইলেকট্রন জানতে পেরেছি, তার সঙ্গে আমরা যোজ্যতাও কিভাবে বের করে সেটাও জানতে পেরেছি। এবার সংকেত গঠন কি করে করে, সংকেত গঠনটা অবশ্যই জানতে হবে, কারণ এখানেই কিন্তু মানে মূল ফান্ডা রয়েছে। আমি বারবার করে বলছি যে যে জিনিসগুলো আমি বোঝাচ্ছি তারপরে কিন্তু গাণিতিক সমস্যা করলে পার্ট 2 তে তোমরা যখন গাণিতিক সমস্যা করবে তখন কিন্তু ইজিলি তোমরা করে দিতে পারবে। ঠিক আছে, তাহলে এবার সংকেত গঠন কিভাবে করব। ধরো আমরা H2O গঠন করছি, ঠিক আছে, মানে জলের সংকেত গঠন করব। H2O কি করে গঠন হলো, সব জায়গায় তো বলে দেবে যে জলের যে সংকেত সেটা H2O। কেন H2O হলো, এটা কি মনে প্রশ্ন জাগে না, কি করে H2O হলো? তাহলে আমরা যদি এর গঠনটা দেখি, সংকেত গঠনটা দেখি, তাহলেই বুঝতে পেরে যাব। আচ্ছা, হাইড্রোজেনের যে পারমাণবিক সংখ্যা সেটা কত 1, তাই তো? একে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করো তাহলে এর ইলেকট্রন বিন্যাস কি হবে, একই হবে। এরপরে তার কিছু নেই তো, এরপরে তার কিছু নেই, তাই না? একই হবে। তাহলে এটাই কি এর যোজ্যতা, এটাই কি এর যোজ্যতা, এটাই এর যোজ্যতা। মাথায় বসলো, ঠিক আছে? এবার ও অক্সিজেনের কত, অক্সিজেনের কত একটু আগে করানো হয়েছে, বলো অক্সিজেনের কত 8। 8 যদি হয় এর তাহলে এর ইলেকট্রন সংখ্যা 8, পারমাণবিক সংখ্যা 8 হলে ইলেকট্রন সংখ্যা 8, প্রোটন সংখ্যা 8, আর তার কারণে ইলেকট্রন সংখ্যা 8। এবার যদি এর ইলেকট্রন বিন্যাস করো তাহলে কত হবে 2, তারপরে কত 6। এবার যেহেতু এটা 8 এর বেশি তার কারণে এটা 4 এর বেশি, তার কারণে এটা আমরা 8 থেকে বিয়োগ করে দেব, তাহলে কত আসছে 2। তাহলে এর যোজ্যতা কত 2, এর যোজ্যতা কত 2, তাহলে মাথায় বসলো 2। বুঝতে পারলে কি করে আসলো? ও এর যে যোজ্যতা, অক্সিজেনের যোজ্যতা 2 আর হাইড্রোজেনের যোজ্যতা কত 1। এবার যদি আমি সংকেত গঠনটা করি তাহলে ভালো করে দেখো, এরকম ভাবে লিখবো আমরা। আচ্ছা, এর যোজ্যতা কত, অক্সিজেনের হাইড্রোজেনের যোজ্যতা কত 1 আর অক্সিজেনের যোজ্যতা কত 2। দেখো এর যোজ্যতা গিয়ে এর নিচে বসবে, এর যোজ্যতা গিয়ে এর নিচে বসবে। তাহলে হিসাব মতন আমরা এর যোজ্যতাটা যদি এখানটা লিখি তাহলে কি হবে H2 আর O1, আর এরকম লেখে না H2O লিখে। কিভাবে গঠন হয়েছে বুঝতে পারছো? একদম একদম ইজিলি বুঝতে পেরেছো। তাহলে এরপরে আরেকটা গঠন করে দেখাই তো। এরপরে MgCl2, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। আচ্ছা, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি আর ক্লোরিনের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত 12, আর ক্লোরিনের ক্ষেত্রে কত
17 এর পারমাণবিক সংখ্যা আমি তোমাদেরকে বলেইছিলাম যে তোমরা 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু অসুবিধা হবে না। ঠিক আছে, 17 নম্বরে কি আছে? ক্লোরিন। তাহলে এর পারমাণবিক সংখ্যা কত? 17। এই কারণে মনে রাখতে বলেছিলাম, তাহলে তোমাদের মানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যেই তোমাদের নামটা বলবে সঙ্গে সঙ্গে তার তুমি তার পজিশনটা মনে করবে, বুঝে যাবে যে তার ইয়ে রয়েছে। হ্যাঁ, তো এখানটায় 12 যদি হয় তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত? 12। এটা যদি ভাঙো কত হবে? 2। 2 এর পরে কত? 8, তাই তো? তাহলে বাকি পড়ে থাকলো 2। তাহলে এর যোজ্যতা কত? 2। ঠিক আছে, আর Cl এর তাহলে ইলেকট্রন সংখ্যা কত? তাহলে 2, তারপরে 8, তারপরে 7। যেহেতু এটা 8 এর থেকে বেশি, তাহলে এটা 4 এর থেকে বেশি, তাই এটা 8 থেকে বিয়োগ করে দেবো, ইকুয়াল টু 1। তাহলে এর যোজ্যতা কত? 1। তাহলে এর যোজ্যতা আমরা মাথায় লিখে দিলাম Mg এর মাথায়, আর এর যোজ্যতা এর মাথায় লিখে দিলাম। এবার যদি এটাকে গঠন করি তাহলে Mg লিখলাম আর Cl লিখলাম। ঠিক আছে, এর Mg এর যোজ্যতা কত? 2। Cl এর যোজ্যতা কত? 1। এই যোজ্যতা গিয়ে এর নিচে বসবে, এই যোজ্যতা গিয়ে এর নিচে বসবে। তাহলে আমরা যদি এটাকে গঠন করি তাহলে Mg 1 আর Cl 2, আর 1টা লিখে না Mg Cl। আশা করি তোমরা এত পর্যন্ত বুঝতে পেরেছো। পরের দিন যে গাণিতিক সমস্যাগুলো সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এই পার্টটা তোমরা ভালো করে বারবার করে দেখো এবং প্র্যাকটিস করো, তাহলে তোমরা সেকেন্ড পার্টে যে গাণিতিক সমস্যাগুলো করানো হবে সেটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজকের মতন এখানেই শেষ করে দিলাম। এর পরের দিন এই যে পার্ট 2 সেটা নিয়ে আমরা আসবো। ঠিক আছে।